আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। তোমাদের গণিত বিষয়ের যেটা নবম অধ্যায়, যার নাম হচ্ছে বিস্তার পরিমাপ, সেই অধ্যায়টা নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তোমাদের রফিক স্যার। তো এই অধ্যায়টা তোমাদের কিন্তু গণিত বইয়ের সর্বশেষ অধ্যায়। 9টা অধ্যায়ের মধ্যে সর্বশেষ অধ্যায়ের নাম কি? বিস্তার পরিমাপ। তো এটা মূলত গণিতেরই একটা শাখা, পরিসংখ্যানের অংশ। এর মধ্যে বিস্তার পরিমাপ সংক্রান্ত অনেক কিছু কিন্তু তোমরা নিচের ক্লাস থেকে শিখে আসছো। যেমন তোমরা নিচের ক্লাসে গড়, মধ্যক, প্রচুরক পড়ে আসছো, তাই না? সেটারই ধারাবাহিকতায় আমরা নবম শ্রেণীর নবম অধ্যায় গণিত বিষয়ে, সেখানে আমরা কি পড়ব? বিস্তার পরিমাপ। তো বিস্তার পরিমাপ জিনিসটা কেন আমাদের দরকার লাগে সেটা আমরা দেখতে পারবো আজকের লেকচারে। তোমরা যেন বিস্তার পরিমাপ অধ্যায়টা সহজে বুঝতে পারো, সেই জন্য এই অধ্যায়টাকে আমরা বেশ কয়েকটা লেকচারে বিভক্ত করছি। আজকে হবে আমাদের লেকচার 1 বা প্রথম ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বই এবং এই ভিডিও লেকচারগুলোর পাশাপাশি তোমরা যদি রূপন্তী প্রকাশনী থেকে প্রকাশিত স্কুল ম্যাথমেটিক্স নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বইটা পাশে রাখো, তাহলে তোমাদের কিন্তু শিক্ষা গ্রহণটা সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে। কারণ এই বইটাতে তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের যে অধ্যায়গুলো কিভাবে সাজানো আছে, প্রথমেই তোমাদের কিন্তু একটা অধ্যায়ের জন্য যতগুলা বেসিক কনসেপ্ট প্রয়োজন সবগুলা সুন্দর করে উদাহরণ সহ দিয়ে দেওয়া আছে। তারপর তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের যতগুলা হচ্ছে একক কাজ, দলীয় কাজ, জোড়াই কাজ, মাথা খাটাও, বুদ্ধি ব্যবহার করো, সবগুলা কিন্তু সুন্দর করে ব্যাখ্যা সহকারে ক্ষেত্র বিশেষে সমাধান করে দেওয়া আছে। তারপর অনুশীলনী অঙ্কগুলো সুন্দর করে সমাধান করে দেওয়া আছে। এর পাশাপাশি তোমরা যখন এসএসসি পাস কইরা কলেজ ভর্তিতে যাবা, বিশেষ করে নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট জোসেফ কলেজ, তারা কিন্তু ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। তোমাদের ওই ভর্তি পরীক্ষাগুলো কিন্তু নবম শ্রেণী এবং দশম শ্রেণীর সিলেবাসের মধ্যে থেকে হয়ে যায়। ওইখানে কি প্রশ্ন আসে সেগুলো কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের শেষে দিয়ে দেওয়া আছে। তারপরে আবার তোমার নিজেকে যাচাই করে নেওয়ার জন্য এমসিকিউ আছে। তার মানে তোমার জন্য পারফেক্ট একটা বই হচ্ছে রূপন্তী প্রকাশনী থেকে প্রকাশিত নবম শ্রেণীর স্কুল ম্যাথমেটিক্স বই। বইটার তোমার যে বোর্ডের যে পাঠ্য বইটার পাশাপাশি যদি এই বইটা রাখো আর ভিডিও ক্লাসগুলো দেখো, তোমাকে ম্যাথ নিয়ে ইনশাআল্লাহ আর টেনশন করা লাগবে না। তাহলে দ্রুত এই বইটা সংগ্রহ করে নাও। এখানে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে রকমারি.com থেকে তুমি কিভাবে সংগ্রহ করবা সেই লিঙ্কটা দেওয়া থাকবে। এছাড়া নিকটবর্তী লাইব্রেরিতেও খোঁজ নিতে পারো। লাইব্রেরিতে না পেলেও সমস্যা নাই, তুমি অনলাইনে রকমারি.com থেকে বইটা অবশ্যই সংগ্রহ করে নেবা এবং এই ক্লাসগুলো করবা, তাহলে তোমার ম্যাথ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। বিস্তার পরিমাপ টপিক্সটা বোঝার আগে আমরা নিচের ক্লাসে পড়ে আসছি এমন কতগুলো টপিক সম্পর্কে আমাদের একটু লাগবে। যেমন আমরা নিচের ক্লাসে পড়ে আসছি, এর মধ্যে একটা হচ্ছে গড় বা গাণিতিক গড়। গাণিতিক গড় জিনিসটা কি? গাণিতিক গড় জিনিসটা হচ্ছে তুমি যতগুলো সংখ্যার গড় বের করবা তাদের যোগফলকে তাদের পরিমাণ দ্বারা ভাগ করলেই আমরা যেটা পাই সেটাই কিন্তু গাণিতিক গড়, তাই না? এমনিতে একটু দেখো ক্যালকুলেশনটা কিভাবে করে। শ্রেণীবিন্যস্ত নয়, শ্রেণীবিন্যস্ত নয় মানে টেবিল আকারে দিয়ে দেওয়া নাই। টেবিল আকারে দিয়ে দেওয়া নাই মানে শ্রেণীবিন্যস্ত বা সাজানো নাই, পরিপাটি নাই। এমন উপাত্ত, উপাত্ত মানে সংখ্যা, যে সংখ্যাগুলোকে তোমাকে দিয়ে দেওয়া থাকবে সেই উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড়। গাণিতিক গড়কে আমরা কি দ্বারা সূচিত করি? এক্স বার দ্বারা সূচিত করি। গাণিতিক গড়কে কি দ্বারা সূচিত করি? এক্স বার। এক্সের মাথার উপর একটা দাগ, তাই না? এই যে গোল বার, গোল পোস্টের গোল বার থাকে না, বার পোস্টে শর্ট লেগে ফেরত আসে, ওইরকম বার আর কি। এই ধরনের দাগকে বার বলা হয়। তাইলে গাণিতিক গড়কে আমরা কি দ্বারা সূচিত করি? এক্সের মাথার উপর একটা দাগ, সেটাকে আমরা উচ্চারণ করি কি? এক্স বার। সেটা সমান কি? দেখো, সামেশন এক্স আই। সামেশন দ্বারা যোগফলকে বোঝায়। সামেশন দ্বারা কি নির্দেশ করে? যোগফলকে। আর এক্স আই দ্বারা যে সংখ্যাগুলো গড় বের করব তাদেরকে বোঝায়। এক্স আই দ্বারা তোমার মনে করো তুমি 3টা সংখ্যার গড় বের করতে যাচ্ছ। 3টা সংখ্যা হচ্ছে 3, 7, 11। তাহলে তোমার এই ক্ষেত্রে x1 দ্বারা 3 বোঝাবে, x2 দ্বারা 7কে বোঝাবে, x3 দ্বারা 11কে বোঝাবে। যদি 4টা সংখ্যার গড় বের করতে যাও তখন তোমার x4 আসবে, ওই সংখ্যাটাকে x4 দ্বারা আমরা সূচিত করব। যাই হোক, সামেশন এক্স আই দ্বারা সাংকেতিকভাবে বা গাণিতিকভাবে কি নির্দেশ করতেছে? যেই সংখ্যাগুলোর গড় বের করবা তাদের যোগফল, যে সংখ্যাগুলোর গড় বের করবা তাদের যোগফল। আর নিচের এন দ্বারা কি বোঝাচ্ছে? উপাত্তের সংখ্যা বা পরিমাণ, কতগুলার গড় আমরা বের করতে যাচ্ছি।
তাইলে গড়ের গাণিতিক প্রতীক কি এক্স বার। এটা নির্ণয়ের সূত্র কি সামেশন এক্স আই বাই এন। সামেশন এক্স আই দ্বারা কি বোঝায় যাদের গড় বের করব তাদের যোগফল, আর নিচের এন দ্বারা কি বোঝায় যাদের গড় বের করব তাদের পরিমাণ। আমরা কি 2টার গড় বের করতে যাচ্ছি, তাইলে এন এর জায়গায় 2 লিখতে হবে। 5টার গড় বের করতে যাচ্ছি, তাইলে এন এর জায়গায় 5 লিখতে হবে। তাইলে দেখো আমরা যদি 3টা সংখ্যার গড় বের করতে যাই, যেমন মনে করো 3, 7, 11, তাহলে আমাদের এক্স বার কি হবে? এক্স বার হবে কিন্তু 3 + 7 + 11 ডিভাইডেড বাই 3। তোমরা জানো 3-এর সাথে 7 যোগ করলে 10 হয়, 10-এর সাথে 11 যোগ করলে 21 হয়, 21/3। ফাইনালি উত্তর কত আসলো? 7। তাইলে এরকম 3টা সংখ্যার ক্ষেত্রে গড় বের করলে আমাদের 7 আসতেছে। আমাদের যদি 10টা সংখ্যা গড় বের করতে বলে, ওই 10টাকে আমাদের যোগ করতে হবে, তারপর কিন্তু 10 দ্বারা ভাগ করতে হবে। তাইলে কিন্তু আমরা ওই 10টা সংখ্যার গড় পেয়ে যাব। আশা করা যায় গড় জিনিসটা তোমাদের মনে পড়ছে, তাই না? যতগুলার গড় বের করব ততগুলাকে যোগ কইরা তত দ্বারা ভাগ করব। 100টা সংখ্যার গড় 100টা সংখ্যা যোগ করব, যেভাবে হোক, ক্যালকুলেটর বা কম্পিউটার যেভাবে হোক আমরা যোগ করব। তারপরে কি করব? 100 দ্বারা ভাগ করব। তাইলে আমরা 100টা সংখ্যার গড় পাওয়া যাব। এখন আমরা একটু মনে করে নিব মধ্যক। মধ্যক জিনিসটা কি? মধ্যক মূলত তুমি কতগুলো সংখ্যার ক্ষেত্রে মধ্যক বলতে বুঝাবে তাদেরকে যদি ক্রমানুসারে সাজাও, ঊর্ধ্বক্রমে যদি সাজাও, তাহলে ঠিক মাঝখানে মধ্যম পজিশনে যেই সংখ্যাটা অবস্থান করতেছে সেটাকে আমরা কি বলবো? মধ্যক বলবো। যেমন মনে করো আমার কাছে 5টা সংখ্যা আছে, 5, 7, 11, 12, 19। তাহলে দেখো আমার কাছে এখানে কয়টা সংখ্যা আছে? 5টা। এগুলো কি সিরিয়ালি বা মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে? নর্মালি আমরা ছোট থেকে বড় এইভাবে সাজাই। তাহলে ছোট থেকে বড় সাজানো আছে? উত্তর ইয়েস, তাই না? তাহলে ঠিক মাঝখানে কোন সংখ্যাটা অবস্থান করতেছে? আমি এখানে যে 5টা সংখ্যাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইছি বা ক্রমানুসারে সাজাইছি, মাঝখানে অবস্থান করতেছে কে? 11। তাইলে এইরকম 5টা সংখ্যার ক্ষেত্রে মধ্যক হবে কি? 11 বা 11। তাহলে মধ্যক জিনিসটা কি? তোমার সংখ্যাগুলোকে যদি তুমি ক্রমানুসারে সাজাও, ছোট থেকে বড় অনুযায়ী যদি সাজাও, মাঝখানে যে অবস্থান করবে সেটাকে আমরা কি বলবো? মধ্যক। এখন আমরা আরো কয়েকটা সংখ্যা দেখি, যেমন মনে করো 7, 9, 10, 12, 19, 21। এখানে আমাদের কয়টা সংখ্যা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, তাই না? তাহলে ঠিক মাঝখানে যে সংখ্যাটা অবস্থান করতেছে সেটাই হবে আমাদের মধ্যক। তাহলে আমরা যদি একটু খুঁজে দেখি ঠিক মাঝ জায়গায় কোন সংখ্যাটা অবস্থান করতেছে। 7, 21 এরা বাদ, 9, 19 এরা বাদ। দেখো মাঝখানে আমরা এই ক্ষেত্রে 2টা সংখ্যা পাচ্ছি। 2টা সংখ্যা থাকলে তো যুদ্ধ লেগে যাবে, ও বলবে আমি মাঝখানে, ও বলবে আমি মাঝখানে। তখন উপায় কি? তখন হচ্ছে মাঝখানে যদি মানে উপাত্তের বা সংখ্যার পরিমাণ যদি জোড় সংখ্যক হয়, তাহলে কিন্তু আমরা মাঝখানে একটা পাবো না, মাঝখানে আমরা কয়টা পাবো? 2টা। সেই ক্ষেত্রে মধ্যকটা কি হবে? সেই ক্ষেত্রে মধ্যক হবে, আচ্ছা জোড় সংখ্যক মাঝখানে কে আছে এটা নিয়ে ঝগড়া লাগছো, তাইলে মধ্যক বের করার জন্য গণিতবিদরা যেই নিয়ম বলে দিছে সেটা হচ্ছে মাঝখানের পজিশনগুলোতে যারা আছে ওদের গড় বের করতে হবে। তাহলে আমাদের মধ্যক কে সেটা নিয়ে 10 আর 12 ঝগড়া লাগছে, ওকে, সমাধান হচ্ছে ওদের গড় বের করবা। 10 এবং 12 যোগ করে 2 দ্বারা ভাগ করবো, যেহেতু 2টা সংখ্যার গড়। 10 আর 12 যোগ করলে আমাদের কত হয়? 22/2, সেটা আমাদের কত? 11। তাহলে দেখো মধ্যক নির্ণয়ের সূত্র কিন্তু 2টা। তোমাকে যে সংখ্যাগুলোর মধ্যক বের করতে হবে সেগুলো যদি বিজোড় সংখ্যক হয়, তাহলে তো মাঝখানে একটা সংখ্যায় অবস্থান করবে, কোনো পজিশন নিয়ে কোনো ঝগড়াঝাটি হবে না, সেইটাই মধ্যক। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 11 মাঝখানে, অন্যকে আরও কোনো দাবি দেওয়া নাই যে হ্যাঁ ওই মাঝখানে আছে। কিন্তু এখানে কিন্তু মাঝখানের অবস্থান নিয়ে একটা ঝগড়াঝাটি চলবে, তাই না? ও বলবে আমি মাঝখানে, ও বলবে আমি মাঝখানে। তখন সমাধান কি? তাদের গড় মানে ওই 2টাকে মাঝখানের পজিশন নিয়ে যারা ঝগড়া করতেছে তাদের যোগ করে 2 দ্বারা ভাগ করলেই তুমি মধ্যকটা পাওয়া যাবে। সেই জন্য আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র কয়টা? 2টা। দেখো শ্রেণীবিন্যস্ত নয়, মানে এরকম আমাদের টেবিল আকারে দিয়ে দেওয়া নাই, যার সংখ্যাগুলো বলে দিছে। এমন উপাত্তের ক্ষেত্রে উপাত্তের সংখ্যা যাকে আমরা n দ্বারা সূচিত করি সেটা যদি বিজোড় হয়, যেমন উপরের উদাহরণটার ক্ষেত্রে উপাত্তের সংখ্যা বা পরিমাণ কয়টা উপাত্ত আছে? 5টা। 5 বিজোড় পরিমাণ উপাত্ত আছে। বিজোড় পরিমাণ উপাত্ত থাকার কারণে মধ্যকটা কি? উপাত্তের পরিমাণ যোগ 1 ডিভাইডেড
6/2 তম পদের মান। দেখো আমরা তো এখানে তোমাদেরকে মুখে মুখে বুঝাইছি, বাট যখন আমরা অঙ্ক করতে যাব তো একটা সূত্র মেনটেন করব। তখন দেখো মধ্য কী হবে, সংখ্যার পরিমাণ কত, 5টা সংখ্যা ছিল, সেজন্য সংখ্যার পরিমাণ n এর মান হচ্ছে 5 যোগ 1, 5 যোগ 1 কত, 6, 6/2, 6/2 3 আসে, 3 তম পদের মান মানে 3 নাম্বার তৃতীয় পদের মান, তৃতীয় পদে কে আছে, 11। তাইলে বিজোড় সংখ্যকের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র কি, উপাত্তের পরিমাণ বা উপাত্তের সংখ্যা যোগ 1/2 তম পদের যে মান সেইটাই হবে মধ্যক। আচ্ছা, আর উপাত্তের সংখ্যা n যদি জোড় হয় তাইলে আমাদের তো মধ্যক নিয়ে ঝগড়া হয়, তাই না? তখন সমাধান কি, n/2 তম পদ যেইটা আর n/2 যোগ 1 তম পদ যেইটা, তাদের যোগফল ভাগ 2, তাদের যোগফল ভাগ 2। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু এই ক্ষেত্রে n বলতে সংখ্যার পরিমাণ, কয়টা সংখ্যা আছে, 6টা। তাহলে n এর মান কত, এক্ষেত্রে n এর মান কিন্তু 6। তাহলে আমাদের কি হবে, 6/2 মানে কি 3, তৃতীয় পদ, 6/2 মানে 3 যোগ 1 4, চতুর্থ পদ, তৃতীয় পদ আর চতুর্থ পদ যোগ কইরা 2 দ্বারা ভাগ করতে হবে। তৃতীয় পদ কত, 10, তৃতীয় পদ কত, 10, চতুর্থ পদ কত, 12, তাদের যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, যেটা আমরা মুখে মুখে আগে আলোচনা করে ধারণাটা নিয়ে নিয়েছিলাম। পদ সংখ্যা বিজোড় হইলে মধ্যক হবে কি, ওই যে n যোগ 1 / 2 তম পদের মান। পদ সংখ্যা বিজোড় হইলে মধ্যক নির্ণয়ের সূত্র কি, n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ, ওদের যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাই যাব, মধ্যকটা পাওয়া যাব। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জেনে নিব সেটা হচ্ছে প্রচুরক। প্রচুরক জিনিসটা কি, আসলে আমাদের যদি কতগুলো উপাত্ত দিয়ে দেওয়া থাকে বা সংখ্যা দিয়ে দেওয়া থাকে, এর মধ্যে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যকবার থাকবে সেটাকে আমরা কি বলবো, প্রচুরক বলবো। যেমন মনে করো উদাহরণস্বরূপ 2, 3, 5, 5, 7, 9, 11, তাই না? এখানে আমাদের কয়টা সংখ্যা আছে টোটালি, 1, 2, 3, 4, 5, 6, 7টা। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকবার কে আছে, 5 আছে, তাই না? 5 কয়বার আছে, 2 বার। এই যে 5 সবচেয়ে বেশি সংখ্যকবার আছে, সেই জন্য 5টাকে আমরা কি বলবো, প্রচুরক বলবো। যদি এমন হইতো 2, 2ও 2 বার থাকতো, তাইলে এই ক্ষেত্রে আমাদের প্রচুরক বলতে হইতো 2কেও প্রচুরক বলতাম, 5কেও প্রচুরক বলতাম যে এই তত্ত্বমানগুলার প্রচুরক 2টা। কে 2ও প্রচুরক, 5ও প্রচুরক। কেন, 2ও 2 বার কইরা আছে, 5ও 2 বার কইরা আছে। আচ্ছা, যদি ঘটনাটা এমন ঘটতো 2, 3, 5, 7, 9, 11, তাইলে আমাদের প্রচুরক কে হইতো। এখানে তো সবাই একবার করে আছে, সবাই সমান সংখ্যক বার আছে। যদি সবাই সমান সংখ্যক বার থাকে তাইলে আমরা বলি যে এই উপাত্তগুলোর কোনো প্রচুরক নাই, সবাই সমান সংখ্যক বার, কোনোটা একাধিক বার নাই। সবচেয়ে বেশি সংখ্যক বার যারা থাকবে সবাই তো সমান সংখ্যক বার আছে, সবাই সমান সংখ্যক বার যদি থাকে তাহলে আমরা কি বলি, ওই উপাত্তগুলোর কোনো প্রচুরক নাই, ওই উপাত্তগুলোর কোনো প্রচুরক নাই। এখন আমরা বিস্তার পরিমাপ সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। কোনো একটা উপাত্ত বা সংখ্যা যদি আমাদের দিয়ে দেওয়া থাকে, আমরা মূলত গড়ের মাধ্যমে, গড়, মধ্যক, প্রচুরক, এগুলাকে কিন্তু কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। কেন্দ্রীয় প্রবণতা কোনগুলা, গড়, মধ্যক এবং প্রচুরক। আমরা যে কোনো উপাত্ত সম্পর্কে ধারণা নেওয়ার জন্য সাধারণত গড় এবং মধ্যক এবং প্রচুরক, সবচেয়ে বেশিবার গড়টাকেই মূলত ব্যবহার করা হয়। যেমন মনে করো এসএসসি পরীক্ষা দিচ্ছে একটা শিক্ষার্থী, এই তোমার রেজাল্ট কেমন, জিপিএ কত পাইছো, এই যে জিপিএ জিনিসটাই কিন্তু একটা গড়। জিপিএ এর দ্বারা বোঝায় কিন্তু, আচ্ছা জিপিএ এটার ফুল মিনিং কি, গ্রেড পয়েন্ট এভারেজ। এভারেজের বাংলায় কিন্তু গড়। জিপিএ মানে কি, গ্রেড পয়েন্টগুলার গড়। সে বাংলায় কত গ্রেড পয়েন্ট পাইছে, ইংরেজিতে কত গ্রেড পয়েন্ট পাইছে, ম্যাথে কত গ্রেড পয়েন্ট পাইছে, ধর্মতে কত গ্রেড পয়েন্ট পাইছে, সমাজে, বিজ্ঞানে কত গ্রেড পয়েন্ট পাইছে, সবগুলার গড়। বুঝতে পারছো? এই যে একজন শিক্ষার্থীর ফলাফল সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা জিপিএ জিজ্ঞাসা করতেছি। জিপিএ 5 তার মানে মনে করি যে না ভালো স্টুডেন্ট, জিপিএ 2 তার মানে মনে করি পচা স্টুডেন্ট। তাহলে কিন্তু আমরা জিপিএ এর সাহায্য নিচ্ছি তার মেধা যাচাইয়ের জন্য, তাই না? তাহলে জিপিএ 5 পাওয়া মানে আমরা মনে করতেছি যে তার মেধা ভালো, সে ভালো ফলাফল করছে।
আর জিপিএ 2 পাইছে মানে তার মেধা কম, সে মানে খারাপ রেজাল্ট করছে, তাই না? তাহলে দেখো একটা শিক্ষার্থীর মানে ফলাফল জানার জন্য আমরা কার আশ্রয় নিচ্ছি? অ্যাভারেজের, গ্রেড পয়েন্টগুলোর অ্যাভারেজ। অ্যাভারেজ মানে গড়, গড়ের আশ্রয় নিচ্ছি। এই যে কেন্দ্রীয় প্রবণতা, গড় কিন্তু একটা কেন্দ্রীয় প্রবণতা। আরও কেন্দ্রীয় প্রবণতাগুলো কি কি? মধ্যক এবং প্রচুরক। কোনো একটা তথ্য সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা কি করি? সাধারণত গড়ের আশ্রয় নিই। কিন্তু গড় ব্যবহার করে সবসময় তথ্যমানগুলো সম্পর্কে কিন্তু সঠিক ধারণা তুমি নাও পাইতে পারো। কেন? সেইটাই আমরা এখন দেখব। যেমন মনে করো একজন শিক্ষার্থী ইংরেজিতে পাইছে সে হচ্ছে 90, আর ম্যাথে পাইছে হচ্ছে 10। ইংরেজিতে পাইছে 90, গণিতে পাইছে 10। তাহলে তার গড় কেমন হবে? তার গড় হবে 90 যোগ 10, তাই না? ডিভাইডেড বাই 2। 90 আর 10 যোগ করলে 100 হয়, 100কে 2 দ্বারা ভাগ করলে তার গড় কত হচ্ছে? গড় কিন্তু 50। তাইলে যদি ফলাফল তুমি জিজ্ঞাসা করো, এই তোমার কি অবস্থা, ও বললো যে আমার ম্যাথ আর ইংলিশ পরীক্ষা ছিল, ওইগুলোতে ফলাফল হিসেবে গড়ে আমি 50 পাইছি। কিন্তু গড়ে 50, তোমার মনে হবে না 50 পাইছে তাহলে তো মাঝারি মানের স্টুডেন্ট, কিন্তু তার ফলাফল কিন্তু ফেল আসবে, তাই না? একটাতে ইংরেজিতে সে 90 পাইলো, অঙ্কে কিন্তু 33 পাইলে পাস, সে পাইছে কত? 10। তার ফলাফল কিন্তু ফেল। কেন? এই যে একটা বিষয়ে 10 পাইছে, 2 বিষয়ের মধ্যে 1 বিষয়ে ফেল, মানে কিন্তু আমরা ফেল ধরে নিই, তাই না? কিন্তু তার গড় কিন্তু ফেল না। তার মানে বুঝতে পারতেছো? এই ক্ষেত্রে যদি তুমি তার শুধু গড়টা শুনে নিতা, তাহলে কিন্তু তার প্রকৃত ফলাফলটা তুমি বুঝতে পারতা না। তার মানে গড় কি সবসময় সঠিক ফলাফল দিবে? না, না, অনেক সময় সঠিক ফলাফল দিতেও পারে। যেমন মনে করো একজন শিক্ষার্থী মনে করো পাইছে হচ্ছে এই ইংরেজিতে পাইছে 51, গণিতে পাইছে 49, তাই না? এই ক্ষেত্রে তুমি যদি যোগ করে 2 দ্বারা ভাগ করো, গড় কিন্তু 50ই পাইবা। এই ক্ষেত্রে গড় কিন্তু অনেক সঠিক একটা ধারণা তার সম্পর্কে আমরা গড়ের মাধ্যমে নিতে পারতেছি। কিন্তু 90 এবং 10 সেটার গড়ও 50, 51 এবং 49 তাদের গড়ও কি? 50। তাহলে দেখো এই ক্ষেত্রে গড় কিন্তু সঠিক ফলাফল সম্পর্কে আমরা গড় থেকে ধারণা নিতে পারতেছি না, বাট এই ক্ষেত্রে গড় থেকে আমরা কি করতে পারতেছি? সঠিক ধারণাটা নিতে পারতেছি। এছাড়া আরও অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। যেমন মনে করো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, এখানে কিন্তু গরমের সময় অনেক সময় তীব্র গরম পড়ে, আবার শীতের সময় তীব্র শীত পড়ে। মনে করো কানাডার একটা শহর, যেখানে শীতকালে অনেক শীত পড়ে, তাপমাত্রা -20 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়ে যায়, আবার গরমকালে অনেক গরম পড়ে, সেই ক্ষেত্রে তাপমাত্রা আমাদের হয়ে যায় হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট তুমি জানতে চাইলে যে আচ্ছা কানাডার ওই শহর, আচ্ছা ওইখানে গড় তাপমাত্রা কেমন? তাহলে কিন্তু তোমার গড় তাপমাত্রাটা কেমন আসবে? 40-এর সাথে -20 যোগ কইরা, 40 ডিগ্রির সাথে -20 যোগ কইরা 2 দ্বারা ভাগ করলে যা আসবে সেটাই কিন্তু গড়, তাই না? এক্ষেত্রে প্লাস ইন্টু মাইনাস, তাতে মাইনাস হয়ে যাবে 40 - 20, 40 - 20 ভাগ 2, তাতে 20/2, তাতে কিন্তু 10। তার মানে আমরা যদি গড় বের করি তাতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 ডিগ্রি সেন্টিগ্রেডও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক শীত, তাও সহ্য করার মতো। কিন্তু তাইলে দেখো তুমি গড় পাচ্ছ কিন্তু 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তুমি বলবা যে হ্যাঁ হালকা একটু শীতকালীন পোশাক পরলে ওইখানে চলে যাওয়া যাবে। কিন্তু ওইখানে যাই কিন্তু তুমি এই যে গড় থেকে যে ধারণা নিয়ে ওই সিটি ভিজিট বা ভ্রমণ করতে গেছো, ওইখানে যাই কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। শীতকালে এত শীত পড়বে -20 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ডিপ ফ্রিজের তাপমাত্রার থেকেও কম। ডিপ ফ্রিজের মধ্যে তুমি নিজেকে 5 মিনিট যদি ভিতরে ডিপ ফ্রিজের মধ্যে অবস্থান করো, তোমার অবস্থা কেমন হবে দেখতেই পাচ্ছ। একদম এমন কাপড় চোপড় পরে আছে, তারপরও শীতে তার যে অংশগুলা কাপড়ের উপরও বরফ পড়ে গেছে। তার মানে তুমি বাইরে বের হওয়াটাই তোমার জন্য ঝুঁকিপূর্ণ, মৃত্যুবরণ করার সম্ভাবনা থেকে যাবে। আবার গরমকালে এমন 40 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু অনেক বেশি তাপমাত্রা, যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তো 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বন্ধই করে রাখে। তো এই ক্ষেত্রে আমাদের একদম অবস্থা তীব্র গরমে দেখতে পাচ্ছ ঘাইমায় ভিজে গেছে, এই জন্য শরীর দিকে উপরের দিকে কিছু জামা কাপড়ও খুলে রাখছে। তার মানে তুমি গড় ধারণা নিয়ে যাচ্ছ 10 ডিগ্রি সেন্টিগ্রেড, হালকা কিছু শীতের পোশাক নিয়ে যাচ্ছ, কিন্তু যা দেখবে যে শীতকালে এত শীত তোমার অবস্থা খারাপ, আবার গরমকালে এত গরম তোমার অবস্থা খারাপ। তার মানে এই ক্ষেত্রেও গড়ের মাধ্যমে আমরা সঠিক ধারণাটা পাচ্ছি না। তার মানে গড়ের মাধ্যমে সবসময় যে সঠিক ফলাফল পাওয়া যাবে সেটা সত্য নয়। সেই জন্যই আমাদের মূলত বিস্তার পরিমাপ করতে হয়।
বিস্তার পরিমাপ দ্বারা বোঝায় মূলত গড় থেকে সংখ্যাগুলো কত দূরে দূরে আছে, গড় থেকে সংখ্যাগুলো কত দূরে দূরে আছে। যেমন দেখো আমাদের গড় কত 10, তাহলে এখানে কার কার গড় 10, 40 ডিগ্রি সেন্টিগ্রেড আর -20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? আমরা যদি আবার এমন নিতাম 9 ডিগ্রি সেন্টিগ্রেড আর হচ্ছে 11 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই ক্ষেত্রে আমরা গড় কত পাইতাম? এই ক্ষেত্রে আমরা গড় পাইতাম কিন্তু 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো 9 ডিগ্রি সেন্টিগ্রেড 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাদের গড় 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার -20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাদের গড় কত? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। উভয় ক্ষেত্রেই গড় কিন্তু 10। এখন গড় দেখে আর যে মনে করবে যে আচ্ছা কানাডার ওই শহরের গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আচ্ছা ভ্রমণে যাই। একজন বললো যে আচ্ছা অস্ট্রেলিয়ার একটা শহর গড় 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আচ্ছা ওইটা ভিজিটে যাই। ও কিন্তু যাই ওখানে আরামে বসবাস করতে পারবে, ভ্রমণ করতে পারবে, শীতকালেও তার তেমন কষ্ট হবে না, একটু হালকা ফ্লাকচুয়েট করতেছে, তাই না? আর এখানে দেখতে পাচ্ছ গড় থেকে অনেক দূরে দূরে সংখ্যাগুলা, এই যে 10 থেকে 40 কতটুক দূরে, আমরা যদি বিয়োগ করি গড় থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড দূরে, এইটাও গড় থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড দূরে। এই যে গড় থেকে বা কেন্দ্রীয় প্রবণতার থেকে কতটুক দূরে দূরে আছে সংখ্যাগুলা, সেইটা আমরা বিস্তার পরিমাপের মাধ্যমে বের করি। যদি গড় থেকে বেশি দূরে দূরে থাকে তাইলে তো গড় দিয়ে সঠিক ফলাফল বা সঠিক অবস্থাটা আমরা যাচাই করতে পারতেছি না, তাই না? আর যদি গড়ের কাছাকাছি থাকে তাহলে তো গড় দ্বারা আমরা সঠিক অবস্থাটা বুঝতে পারি। সেই জন্যই কিন্তু বিস্তার পরিমাপটা আমাদের দরকার, যে গড় দিয়ে আমরা যাচ করে ফেলতেছি এটা কি সঠিক হচ্ছে না হচ্ছে না, সেটা বোঝার জন্য কি দরকার? বিস্তার পরিমাপ। আশা করা যায় কেন বিস্তার পরিমাপ করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা বই থেকে একটু কথাবার্তা পড়ে নিই। দেখো বইয়ে কি বলছে। বইয়ের কিন্তু আমাদের নবম অধ্যায়ের প্রথম দিককারী কথাবার্তা এরকম একটা চিত্র দিয়ে দিছে, এগুলো কিন্তু তোমরা হসপিটালে বিভিন্ন টেস্ট করার সময় দেখতে পাও, তাই না? আমাদের এখানে কি বলছে দেখো, আমাদের হৃদয় স্পন্দনের হার ও তার ছন্দ পরীক্ষা করার জন্য চিকিৎসকরা ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি করে থাকেন, যার গ্রাফ দেখতে অনেকটা এরকম। এটা কিন্তু ইসিজি করার সময় চিকিৎসকরা যে গ্রাফ দেখতে পায় সেটা হচ্ছে এরকম। আর এই গ্রাফ দেখে চিকিৎসকরা হার্ট অ্যাটাক, অন্যান্য হার্ট ডিজিজ বা হৃদরোগ, অস্বাভাবিক হৃদস্পন্দন ইত্যাদি শনাক্ত করে ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। তাছাড়া সংগৃহীত উপাত্তের প্রতিনিধিত্বকারী মান খুঁজে বের করার জন্য তোমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কে পূর্বের শ্রেণীগুলোতে ধারাবাহিকভাবে জেনে এসছো। মানে এখানে আমাদের বলছে আগের ক্লাসে তো আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বুঝায়? ওই যে গড়, মধ্যক, প্রচুরক, এগুলো তো আমরা নিচের ক্লাসগুলোতে পড়ে আসছি, তাই না? ক্লাস 7, 8 পড়ে আসছি, এগুলো সম্পর্কে আগের শ্রেণীগুলোতে যাইনি আসছে, তাই না? তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় মান আমাদের মোটামুটি একটা ধারণা দেয়। কেন্দ্রীয় মান আমাদের কিন্তু একদম অ্যাকচুয়াল ধারণা দেয় না, অনেক ক্ষেত্রে দেয়, অনেক ক্ষেত্রে কিন্তু দেয় না। সুতরাং শুধু কেন্দ্রীয় মানের উপর নির্ভর করে যদি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের ভুল হয়ে যাবে, তাই না? আমরা একটু আগে দেখছি যে একটা শহরের তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেডও আছে, আবার হচ্ছে প্রচণ্ড শীত যখন পড়ে -20 ডিগ্রি সেন্টিগ্রেডও আছে, কিন্তু এখানকার গড় তাপমাত্রা কত ছিল? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং তুমি যদি গড়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে ওখানে যাও বেড়াইতে বা থাকতে, তাহলে শীতকালে শীতে মারা যাবা, গরমকালে গরমে মারা যাবে, তাই না? তার মানে গড়ের উপর ভিত্তি করে সবসময় সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। সেটাই বলছে, অপেক্ষাকৃত নির্ভুল সিদ্ধান্তের জন্য উপাত্তগুলোকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করা প্রয়োজন হয়। সেক্ষেত্রে উপাত্তগুলো কেন্দ্রীয় মানের চারপাশে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। সেই জন্যই কিন্তু বিস্তার পরিমাপ, সেই জন্যই আমাদের কি করতে হয়? বিস্তার পরিমাপ। এমনিতে আমরা কিন্তু জানি আমাদের যে হৃদস্পন্দনের হার সেটা কিন্তু মিনিটে 60 থেকে 100-র মধ্যে। আমাদের হার্ট কিন্তু মিনিটে 60 থেকে 100 বারের মধ্যে, নর্মাল যেটা অবস্থা আর কি। কারো যদি হার্টবিট বা হৃদস্পন্দন 60 থেকে 100-র মধ্যে আসে তাহলে বলা যায় যে স্বাভাবিক। একটা প্রাপ্তবয়স্ক মানুষের হার্টবিট 60 থেকে 100-র মধ্যে। এখন মনে করো সে হার্টের কোনো একটা রোগে ভুগতেছে, একজন ডাক্তার একজন তার সহকারীকে দিয়ে হার্ট বিটটা পরিমাপ করাইলো, সে 3 মিনিটের জন্য 3 বার রিডিং নিল। একবার মনে করে একটা পেশেন্টের ক্ষেত্রে পাইছে 65, আরেকবার পাইছে 67, আরেকবার পাইছে 70।
তাহলে বলা যায় কিন্তু কাছাকাছি, তাই না? তাহলে বলা যায় কাছাকাছি। অন্য একটা পেশেন্টের ক্ষেত্রে মনে করো সে একবার পাইছে হচ্ছে 50, আরেকবার পাইছে মনে করো 90, আরেকবার পাইছে মনে করো 110। তাহলে দেখো এক্ষেত্রে গড় করলে কিন্তু তুমি এই রেঞ্জের মধ্যেই পাবা, কিন্তু তার হার্টবিট ক্ষেত্র বিশেষে নর্মাল রেঞ্জের থেকেও কম। হার্টবিট কমে গেলেও ভয়ঙ্কর, তখন রক্ত সঞ্চালন হবে না, শরীরের জায়গায় জায়গায় রক্তের মাধ্যমে যা যা প্রয়োজনীয় উপাদান সেগুলো পৌঁছাবে না, তখনও ক্ষতিকর। আবার হার্টবিট বেশি হইলেও ক্ষতিকর, তখন বেশি পৌঁছে যাবে, বেশিটাও ভালো না, কমটাও ভালো না, তাই না? নর্মাল রেঞ্জের মধ্যে অবস্থান করতে হয়। তার মানে শুধু গড়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত কিন্তু নেওয়া যায় না, কারণ গড় অনেক সময় সঠিক প্রতিনিধিত্ব নাও করতে পারে। বুঝতে পারছো? এইটাই এখানে আমাদের বলার চেষ্টা করছে যে আমাদের বিস্তার পরিমাপও করতে হবে। বিস্তার পরিমাপ জিনিসটা কি? গড় থেকে কেমন ছড়ানো ছিটানো আছে সেইটা, গড় থেকে কেমন ছড়ানো ছিটানো আছে সেটাই কি বিস্তার পরিমাপ। এখন আমরা পাঠ্য বই থেকে একটা উদাহরণ সমাধান করব, যেখানে আমাদের কিছু ফাঁকা স্থানও দিয়ে রাখছে। দেখো সেটা আমাদের হচ্ছে বইয়ের 212-213 পৃষ্ঠায় যে উদাহরণ, সেটা সমাধান কি বলছে। প্রতিযোগিতায় 10টি ম্যাচে তোমাদের স্কুলের দুজন ব্যাটসম্যান এ ও বি, এ দ্বারা মনে করো আবুল, বি দ্বারা মনে করো বাবুল, এর করা রান এবং ফাইনাল ম্যাচের নিবেশন সারণী নিম্নরূপ। দুইজন ব্যাটসম্যান এ এবং বি তাদের 10টা খেলা খেলছে, মনে করো বিভিন্ন স্কুলের সাথে 10টা ম্যাচ খেলছে। এর মধ্যে কে কোন ম্যাচে কত রান করছে, যেমন দেখো এ ব্যাটসম্যান প্রথম খেলায় 30, তারপরে 91, 0, 64, 42, 80, 30, 5, 117, 71 এই রানগুলা করছে। আর ব্যাটসম্যান বি এই রানগুলা করছে। তো আমাদের কি কাজ করতে বলছে? কাজটা কিন্তু অনেক সহজ। ব্যাটসম্যান এ এর গড় রান নির্ণয় করি। গড় কীভাবে করতে হয় আমরা একটু আগে শিখে নিছি, তাই না? গড়কে কী দ্বারা সূচিত করা হয়? এক্স বার, সেটাও কিন্তু তোমাদের বইয়ে দিয়ে দিছে। তাহলে তোমাকে এই জায়গায় কী লিখতে হবে? লিখতে হবে 30 যোগ 91 যোগ 0 যোগ 64 যোগ 42 যোগ 80 যোগ 30 যোগ 5 যোগ 117 যোগ 71, তাই না? ডিভাইডেড বাই কত? 10টা ম্যাচের, তাহলে ডিভাইডেড বাই 10। ওকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই 10টাকে তো আমাদের ক্যালকুলেটর দ্বারা যোগ করতে হবে। ক্যালকুলেটর দ্বারা যদি আমরা যোগ করি তাহলে পাবো কত? 530। ক্যালকুলেটর টিপ দিলেই 530 পাবা, নিচে ডিভাইডেড বাই 10। পরে 530-এর 10-এর এক শূন্যের সাথে 10-এর একটা শূন্য কাটাকাটি যাচ্ছে, তাতে আমাদের উত্তর কত আসতেছে? 53। এটা কিন্তু বইয়ে দিয়ে দেওয়া আছে। তাহলে গড় রান নির্ণয় করার জন্য আমরা কি করলাম? গড়ের সাংকেতিক নাম এক্স বার, ওইটাও বইয়েই দিয়ে দিচ্ছে। আমাদের শুধু গড় নির্ণয়ের জন্য যতগুলো সংখ্যা, ওই যে এ ব্যাটসম্যানের রানগুলার গড় বের করতে বলছে। ওর যে 10টা ম্যাচে যে রান করছে সেগুলোকে যোগ কইরা 10 দ্বারা ভাগ করতে হবে, তাই না? এগুলো যোগ করলে কত আসে? 530। ডিভাইডেড বাই 10 করলে 53 আসে। ব্যাটসম্যান বি এর গড় রান নির্ণয় করতে বলছে, সেটা যদি আমরা করতে যাই, দেখো তো ব্যাটসম্যান বি এর রানগুলো কত কত, এই যে এগুলাকে যোগ করতে হবে। তারপর কতগুলো, কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10টা আমাদের যোগ করতে হবে, তাই না? 53 প্লাস 46 প্লাস 48 প্লাস 50 প্লাস 53 53 58 60, 53 আবার 53 আবার 58 আবার 60, তারপরে আছে 57 আর 52, যোগ 57 যোগ 52 ডিভাইডেড বাই কত? 10। তারপর এখানে আমাদের ক্যালকুলেটর দ্বারা এগুলোকে যোগ করতে হবে। আমরা যদি এগুলোকে ক্যালকুলেটর দ্বারা যোগ করি তাহলে আমরা পাবো 530 ডিভাইডেড বাই 10। কেন 10 দ্বারা ভাগ? 10টা ম্যাচের রান। পরে আমরা সরল করলে কত পাই? 53। তার মানে দ্বিতীয় ব্যাটসম্যানের যে রান সেটার গড় কত? সেটা আমরা 53ই পাইছি। আমরা যে উপাত্তগুলার মাত্রই গড় নির্ণয় করলাম আমাদের প্রশ্নটাতে, সেগুলোর আবার মধ্যগড় নির্ণয় করতে বলছে, তাই না? দেখো আমাদের একই তথ্যগুলো দিয়ে দিছিল, তারপর বলছে কি মধ্যক নির্ণয় করতে। আবার ঘর সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে, ক্যালকুলেশন বেশি বড় করতে মানা করলো। আচ্ছা, তাহলে মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কি কাজ করতে হবে সেই নির্দেশনা কিন্তু দিয়ে দিছে।
এ ব্যাটসম্যানের যে রানগুলা সেগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে দেখো তো এ ব্যাটসম্যানের রানগুলোর মধ্যে সবচেয়ে ছোট রান কত? 0। তাহলে সবচেয়ে ছোট রান হচ্ছে 0, 0 লিখলাম। দেন কত? 5। তারপর লিখলাম 5, 5-এর পরে কত আছে? 5-এর পরে আছে কিন্তু 30, 30, 30 দুইবার আছে তাই না? 30 আবার 30। তারপরে 30-এর পরে আমাদের আছে কত? পরবর্তী সংখ্যা 42, তার পরবর্তী সংখ্যা 64। তারপর আমরা লিখলাম 42, তারপরে লিখলাম আমরা 64। তারপরে কত? 71, 80, তারপরে হচ্ছে 71, তারপরে হচ্ছে 80, তারপরে কত? 91, তারপরে 117, 91, তারপরে 117, 91, তারপরে কত? 117 গেল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে এই ব্যাটসম্যানের যে 10টা স্কোর ওইগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাইছি। তাহলে আমাদের এইরকম আসছে। তারপর আমাদের কিন্তু মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো আমাদের কতগুলো সংখ্যা আছে? জোড় সংখ্যক তাই না? জোড় সংখ্যকের ক্ষেত্রে আমাদের 10টা তাই না? তাহলে দেখো এই যে আমাদের হচ্ছে এই 4টা বাদ, এই 4টা বাদ, মাঝখানে কিন্তু 2টা সংখ্যা কি কি? 42 আর 64। তাহলে আমাদের মধ্যক হবে কিন্তু এই যে মাঝখানের মধ্যকের জন্য দাবিদার কে কে? 42ও দাবিদার, 64ও দাবিদার। ও মধ্যক হইতে চাচ্ছে, ও মধ্যক হইতে চাচ্ছে। তাহলে আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে 42 যোগ 64 ভাগ 2। 42 আর 64 যদি আমরা যোগ করি কত হয়? 106 তাই না? আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটর দ্বারা যোগ করতে পারি, মুখে মুখে যোগ করতে পারি। 106 ভাগ 2, তাতে কত পাইতেছি আমরা? 53 পাচ্ছি। গেল। তারপর ব্যাটসম্যান বি এর রানের মধ্যক নির্ণয় করতে বলছে, সেই জন্য এগুলোকে আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাইতে হবে। তাহলে দেখো তো এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা কত? সবচেয়ে ছোট সংখ্যাটা দেখা যাচ্ছে 46। তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা 46 লিখলাম। তারপরে দেখো তো কত? 46-এর পরে 48, তারপরে 50, তারপরে আছে 48, তারপরে 50, তারপরে 48, তারপরে কত? 50, তারপরে কত? 50-র পরে কিন্তু 52, তারপরে 53 আছে একবার, দুইবার, তিনবার। তারপরে আমরা লিখলাম 52, তারপরে 53 একবার, 53 দুইবার, 53 তিনবার। গেল। তারপরে কত দেখো তো? 57, তারপরে 57, তারপরে 58, তারপরে 57, তারপরে 58, লাস্টে কত? 60 তাই না? এখানে কিন্তু 10টা সংখ্যা। কয়টা খেলার স্কোর? 10টা খেলার স্কোর। তার মানে এখানেও কিন্তু আমাদের জোড় সংখ্যক। জোড় সংখ্যকের ক্ষেত্রে যদি আমরা মধ্যক কীভাবে নির্ণয় করি? আমরা দেখো এই যে এখান থেকে এই 4টা, এই 4টা বাদ, তাহলে মাঝখানে কারা কারা আছে? যে ওরা ওরা। তাহলে ও দাবিদার, ও দাবিদার, দুইজন দাবিদার। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম 53 আর পরের 53 যোগ কইরা 2 দ্বারা ভাগ করে দিতে হবে। 53 যোগ করলে কত হয়? 106, নিচে আছে 2। 106কে ক্যালকুলেটর দ্বারা বা মুখে মুখে যদি 2 দ্বারা ভাগ করো কত হবে? 53। তাহলে বি ব্যাটসম্যান যে ওর রানের মধ্যক আমরা কত পাইছি? যেটা আমাদের ক্যালকুলেশন করতে বলছে সেটা 53 পাইছি। তারপর দেখো পাঠ্য বইয়ের 213 নং পৃষ্ঠার দিকে একটা মাথা খাটাও এবং এটার সমাধানটা কী হবে সেটা আমরা দেখব। আমাদের বলছে দেখো, উভয় ব্যাটসম্যানের করা রানের গড় ও মধ্যক নির্ণয় করে কি মান পেলে? আমরা তো গড় আর মধ্যক বের করছি তাই না? দুইজনেরই রানের গড় এবং মধ্যক একই। আমরা কিন্তু এ ব্যাটসম্যানের গড় বের করছিলাম, 53 পাইছিলাম। বি ব্যাটসম্যানের গড়ও 53 পাইছিলাম। এ ব্যাটসম্যানের মধ্যক পাইছি 53, বি ব্যাটসম্যানের মধ্যক পাইছি 53। তার মানে দুইজনেরই গড় যা মধ্যকতা এবং সবগুলা কত? 53। তারপর আমাদের মাথা কাটাটাতে কি বলছে? তোমাদের কি মনে হয় এই দুইজন খেলোয়াড়ের পারদর্শিতা একই? একেবারেই না। বই বলছে যে না, পারদর্শিতা একেবারেই যে সেম সেটা না। কেন না? দেখো, কারণ সমান সংখ্যক ম্যাচ খেলে ব্যাটসম্যান এর রানের পরিসর
0 থেকে 117। পরিসর মানে সবচেয়ে ছোটটা কত আর সবচেয়ে বড়টা কত। সবচেয়ে ছোট ব্যাটসম্যান কিন্তু একবার ডাকও মারছে বা 0 রান করছে, আর একবার 117 রানও করছে। তাহলে ব্যাটসম্যানের সর্বনিম্ন রান কিন্তু 0, মানে ওর রানগুলা 0 থেকে শুরু কইরা 117-এর মধ্যে আছে। সর্বনিম্ন ওর স্কোর হচ্ছে 0, সর্বোচ্চ ওর স্কোর হচ্ছে 117। আর ব্যাটসম্যান বি এর রানের পরিসর হচ্ছে 46 থেকে 60। তার মানে ব্যাটসম্যান বির সর্বনিম্ন রান 46, সর্বোচ্চ রান হচ্ছে 60। ভেবে দেখো তো দুজন ব্যাটসম্যানের পারদর্শিতার ধারাবাহিকতার মধ্যে কোনো পার্থক্য আছে কি না। যদি থাকে তবে সংক্ষেপে খালি বক্সে যুক্তিসহ তোমার মতামত লেখো। তাইলে এই যে দুইজনের যে আমরা রানের স্কোরগুলো দেখলাম, গড় বের করলাম, মধ্যক বের করলাম, তাইলে ওদের পারদর্শিতার ধারাবাহিকতার মধ্যে কোনো পার্থক্য আছে কি না দেখো তো। তোমাদের বলছে খালি বক্সে যুক্তিসহ তোমার মতামতটা লিখতে। আমাদের কিন্তু এই যে ব্যাটসম্যান কিন্তু একটা ম্যাচে 0 রানও করছে, আবার একটা ম্যাচে 117 রানও করছে। তুমি তোমার নিজেকে দিয়ে যাচাই করো। মনে করো তুমি আর তোমার এক বন্ধু, তোমার মনে করো 10টা 20-এর পরীক্ষা দিছো, মোট নাম্বার ছিল 120। মোট নাম্বার কত ছিল? 120 নাম্বারের পরীক্ষাগুলো হয়েছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, তারপর সবগুলা বিষয়, ধর্ম, সমাজ, বিজ্ঞান, ড্রয়িং, এগুলা সবগুলা পরীক্ষার মোট নাম্বার কত ছিল? 120। তোমার বন্ধু একটা থেকে 0 পাইছে, আবার একটাতে 117 পাইছে, মাঝখানে তারও বিভিন্ন পাইছে। তাহলে মনে করো বাংলাতে সে 0 পাইলো, তাহলে কিন্তু তার ওভারঅল রেজাল্ট ফেল আসবে। কেন? সে 1 বিষয়ে ফেল, এই যে 1 বিষয়ে যে 0 পাইছে, সেই জন্য তার কেমন ফলাফল চলে আসবে? ফেল চলে আসবে। 1 বিষয়ে সে হয়তো 117 পাইছে, হাইয়েস্ট পাইছে, কিন্তু 1 বিষয়ে ফেল করলেই তো তার ফেল, তাই না? তার মানে তার মধ্যে ধারাবাহিকতা নাই। কিছু কিছু বিষয়ে সে একদম টপার হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু বিষয়ে একদম কিছুই পারে না, 0 নাম্বার পাচ্ছে, তাই না? তাকে একদম মানে যে ভালো বলা যাবে না। কিছু কিছু বিষয় তো ভালো, আবার কিছু কিছু বিষয় একদম 0 অবস্থা, তাই না? আর তোমার নিজের কথা চিন্তা করো, তোমার সর্বনিম্ন নাম্বার হচ্ছে 46, সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার হচ্ছে 60। তাহলে তোমার নাম্বারগুলো একটা নির্দিষ্টের মধ্যে আছে না, কোনোটাতে একদম কখনোই ফেল করে বসো নাই, এমন অবস্থা হয় না। হয়তো হাইয়েস্টও পাও নাই, আবার কখনো কিন্তু ফেলও করো না, একটা ধারাবাহিকতা তোমার মধ্যে কিন্তু আছে, তাই না? তোমার বন্ধু কিন্তু এইভাবে যদি রেজাল্ট হয়, 10টা 20-এর নাম্বার যদি এই যে ব্যাটসম্যানের স্কোরের মতো হয়, ওর কিন্তু ফলাফল কী আসবে? ফেল আসবে, কারণ একটাতে 0 আছে। তোমার ফলাফল কী আসবে না? ফেল আসবে না, মাঝারি মানের একটা জিপিএ বা এরকম একটা কিছু আসবে, তাই না? তার মানে তোমার পারফরমেন্স বলা যায় ধারাবাহিক, যে একদম 50 স্টুডেন্ট না যে ফেল করে বসে যেতে পারে, আবার কোন একটাতে হাইয়েস্টও পাইতে পারে, এমন না, মাঝারি মানের বলা যায়। আর ওর কী অবস্থা? ফেল চলে আসবে, কারণ 0 আছে। তাহলে আমরা কি সিদ্ধান্ত দিতে পারি? আমরা সিদ্ধান্ত দিতে পারি বি ব্যাটসম্যান তুলনামূলক ভালো, কারণ তিনি ধারাবাহিকভাবে রান করেছে। অপরদিকে ব্যাটসম্যান বড় ইনিংস খেলেছে, আবার মাঝে মধ্যে ফ্লপও করেছে। তাকে নিয়ে ওইভাবে তুমি নিশ্চিত দিতে পারো না যে না আজকেও একটা ভালো কিছু করবে। সে কিন্তু 0 মারতেছে, আবার হয়তো মাঝে মধ্যে একটা 2টা ম্যাচে অনেক ভালো করতেছে, কিন্তু তার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই, উড়াদুরা, কোন দিন যে কি করবে ও নিজেই জানে না। বাট বি ব্যাটসম্যান কিন্তু একটা না, ও তো সবসময় 50 বা হাফ সেঞ্চুরি এরকম একটা রান করতেছে। তার মানে বি ব্যাটসম্যানের ধারাবাহিকতা আছে একটা, ওকে নিয়ে একটা মানে আশা করতে যে না ও একটা ডিপেন্ডেবল ব্যাটসম্যান বা এরকম একটা রান করতে পারে। তাহলে আমাদের এই কথাগুলা একটা সমাধানে আমরা লিখে দিতে পারি যে বি ব্যাটসম্যান তুলনামূলক ভালো, কারণ তিনি ধারাবাহিকভাবে রান করেছে। অপরদিকে এ ব্যাটসম্যান বড় ইনিংস খেলেছে, আবার মাঝে মধ্যে কী করছে? ফ্লপও করেছে। তারপর দেখো বই থেকে আরও কিছু কথাবার্তা, ব্যাটসম্যান এর স্কোরগুলোকে সংখ্যা রেখে যদি উপস্থাপন করা হয়, তাহলে দেখো এই যে 0 যে পাইছে, 0-এর কাছাকাছি আরেকটা পাইছে, 30 রান করছে 2 বার, 40-এর থেকে একটু বেশি একবার, 60-এর থেকে একটু বেশি একবার, 70-এর থেকে একটু বেশি একবার, 80 একবার, 90-এর থেকে একটু বেশি একবার, একবার তো 117 করছে। দেখছো তার রানগুলো কিন্তু 0-এর কাছাকাছি, 0 আছে একবার, 0-এর কাছাকাছি আছে একবার, 30ও আছে, 40ও আছে, আবার একটা স্কোর 117 আছে। আর ব্যাটসম্যান বি এর স্কোরগুলোর সংখ্যা রেখে যদি উপস্থাপন করে দিলে দেখো, তাই না, ওর গড় কিন্তু ছিল 53, রানগুলা গড়ের খুব কাছাকাছি, তাই না? গড় দ্বারা কিন্তু ওর অবস্থা সঠিকভাবে বোঝা যাচ্ছে
গড় দ্বারা ওর অবস্থান সঠিকভাবে বোঝা যাচ্ছে। কিন্তু ব্যাটসম্যানের এয়ার স্কোরগুলা গড়ের কিন্তু কাছাকাছি একটাও নাই, দেখছো? গড় থেকে কত দূরে, এদিকে কত দূরে, তার মানে ওর গড় দিয়ে তুমি বুঝতে পারবে না। ও তো শূন্য মারতেছে, আবার 117 করতেছে, শূন্য মারছে 2 বার, আবার 117 মারছে 1 বার, তার মানে ওর গড় দিয়ে তুমি ওর সম্বন্ধে অ্যাকচুয়াল ধারণাটা পাচ্ছ না, সেটাই বলছে। উপর চিত্র 2টি পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই ব্যাটসম্যান বি এর স্কোরের বিন্দুগুলা কেন্দ্রীয় মানের মানে গড় ও মধ্যকের খুবই কাছাকাছি অবস্থান করছে। অন্যদিকে ব্যাটসম্যান এর স্কোরের বিন্দুগুলা কেন্দ্রীয় মান মানে গড় ও মধ্যক থেকে অনেক দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদিও তাদের গড়ও 53, মধ্যকও 53, কিন্তু ওরগুলা গড়ের কিন্তু খুব কাছাকাছি, তাই না? আর ওরগুলো গড়ের থেকে অনেক দূরে দূরে অবস্থান করতেছে। সুতরাং আমরা বলতে পারি কোন একটা বিষয়ে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগৃহীত উপাত্তের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপই যথেষ্ট নয়। এই যে গড় আর মধ্যক দিয়ে যে তুমি ধারণা দিয়ে দিবা, এটা কিন্তু তাহলে তুমি ওইভাবে ধারণাটা সঠিক হবে না। বা কোনো চিকিৎসক যদি গড়ের উপর ভিত্তি করে চিকিৎসা দিয়ে দেয় যে টেম্পারেচার একদিন ছিল তার 93 ডিগ্রি সেন্টিগ্রেড আর একদিন 107 ডিগ্রি সেন্টিগ্রেড, গড়ে কিন্তু ভালো, কিন্তু অবস্থা দুইটাই খারাপ, তাইলে সিদ্ধান্ত গড়ের উপর ভিত্তি করে দেওয়া সম্ভব না। কেন্দ্রীয় মানের সাপেক্ষে উপাত্তগুলোর বিস্তার পরিমাপও করা প্রয়োজন। বিস্তার পরিমাপ মানে কি? গড় থেকে কতটুকু দূরে দূরে আছে, গড় থেকে কতটুকু দূরে দূরে আছে সেটাও প্রয়োজন। কেননা এটি কেন্দ্রীয় মানের যথার্থতা যাচাই করে। কেন্দ্রীয় মান দিয়ে তুমি কি সঠিকভাবে জাজ করতে পারতেছ, সেটা বিস্তার পরিমাপ দ্বারা আমরা নিশ্চিত হইতে পারি। যে তথ্য সারির বিস্তার যত কম তার কেন্দ্রীয় মানগুলো তত বেশি প্রতিনিধিত্বকারী। এই যে দেখো এখানে বিস্তার, কিন্তু বিস্তার মানে ছড়ানো ছিটানো কম, তার মানে গড় মধ্যক এগুলা সঠিক ইনফরমেশন দেয়। আর ছড়ানো ছিটানো বেশি, গড় এবং মধ্যক সঠিক সিদ্ধান্ত দেয় না বা সঠিক ধারণা গড় এবং মধ্যক থেকে পাওয়া যায় না। বিস্তার তথ্য সারির মানগুলার সামঞ্জস্যতা পরিমাপ করে। এগুলা কি কাছাকাছি না অনেক দূরে দূরে, সেটা আমরা বিস্তার পরিমাপের মাধ্যমে জানতে পারি। যে তথ্য সারির বিস্তার যত বেশি তার মানগুলো তত বেশি অসামঞ্জস্যপূর্ণ। বিস্তার যদি বেশি হয় তাইলে গড় থেকে মধ্যক থেকে মানগুলো দূরে দূরে অবস্থান করবে, তাইলে মানগুলোকে আমরা সামঞ্জস্যপূর্ণ বলি না, অসামঞ্জস্যপূর্ণ বলি। আর যদি বিস্তার যদি কম হয় তাহলে আমরা বলতে পারবো গড়ের মধ্যক এগুলার কাছাকাছি অবস্থান করে বাকি সংখ্যাগুলা, তখন আমরা বলবো যে হ্যাঁ তত্ত্বগুলা সামঞ্জস্যপূর্ণ। তাহলে পরবর্তী আরেকটা লেকচারে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে।